আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা পদার্থের তাপীয় প্রসারণ অর্থাৎ থার্মাল এক্সপ্যানশন অফ ম্যাটার নিয়ে আলোচনা করব। তো তাপ দিলে প্রায় সকল পদার্থই প্রসারিত হয় আর তাপ প্রয়োগে অপসারণ ঘটে। তাহলে এই ভিডিওতে আমরা কঠিন পদার্থের প্রসারণ নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওগুলোতে আমরা তরল পদার্থের প্রসারণ এবং গ্যাসীয় পদার্থের প্রসারণ নিয়ে আলোচনা করব। তো তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থের দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তনের বৃদ্ধি ঘটে। আচ্ছা, তাহলে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ এবং দৈর্ঘ্য প্রসারণ সহগ এই দুইটা রাশিমালা নিয়ে এখন আমরা আলোচনা করব। তো ধরো এখানে একটা বস্তু রয়েছে যার দৈর্ঘ্য L1, এটাকে আমরা বলছি আদি দৈর্ঘ্য, এবং তাপমাত্রা T1, এটাকে আমরা বলছি আদি তাপমাত্রা। এবার কি করা হলো, L1 দৈর্ঘ্যের যে বস্তুটা ছিল তার তাপমাত্রা বৃদ্ধি করে T2 করা হলো। তাপমাত্রা T2 করলে কি হবে, বস্তুটা একটু প্রসারিত হবে, তাই না? তো ধরো বস্তুটা এতটুকু প্রসারিত হলো, তাহলে প্রসারিত হয়ে যে দৈর্ঘ্য লাভ করলো সেটাকে আমরা ধরছি L2, অর্থাৎ বস্তুর চূড়ান্ত দৈর্ঘ্য L2। তাহলে দৈর্ঘ্যের বৃদ্ধি কতটুকু হলো? দৈর্ঘ্যের বৃদ্ধি হয়েছে L2 মাইনাস L1, তাই না? দৈর্ঘ্যের বৃদ্ধি হয়েছে L2 মাইনাস L1। পূর্বে এতটুকু ছিল, এরপরে কি ঘটলো, এতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেল। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধিটাকে প্রকাশ করছি L2 মাইনাস L1 দিয়ে। ওকে, তাহলে আমরা ধরে নিয়েছিলাম কি T1 তাপমাত্রায় কোনো একটা দণ্ডের দৈর্ঘ্য L1, তাপমাত্রা বৃদ্ধি করে T2 হলে শেষ দৈর্ঘ্য হয় L2। আচ্ছা, তাহলে এই সামগ্রিক বিষয়কে প্রকাশ করা হয় দৈর্ঘ্য প্রসারণ সহগ দ্বারা, যাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি। তাহলে আলফা ইকুয়াল টু হবে L2 মাইনাস L1, অর্থাৎ L2 মাইনাস L1 কি ছিল? দৈর্ঘ্য বৃদ্ধি, তাই না? L2 মাইনাস L1 এটা ছিল দৈর্ঘ্য বৃদ্ধি। হ্যাঁ, L2 মাইনাস L1 এটা ছিল দৈর্ঘ্য বৃদ্ধি। L1 ছিল আদি দৈর্ঘ্য, L1 ছিল আদি দৈর্ঘ্য, L1 হচ্ছে আদি দৈর্ঘ্য। এবং T2 মাইনাস T1 এটা কি? T2 মাইনাস T1 হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি। তাহলে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ ইকুয়াল কি লিখতে পারি? দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য ইন্টু তাপমাত্রা বৃদ্ধি। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ ছিল L2 মাইনাস L1, আদি দৈর্ঘ্য L1, এবং তাপমাত্রার বৃদ্ধি T2 মাইনাস T1। ওকে, এরপরে যদি বলা হয় দৈর্ঘ্য প্রসারণ সহগ কাকে বলে, তাহলে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব? তো যখন আমরা একটা ডেফিনেশন দিব ফিজিক্সের ক্ষেত্রে, তখন আমরা হরে যে রাশিগুলো থাকবে সেগুলোকে তাদের একক সহ 1 ধরে নিব। যেমন এখানে যদি দৈর্ঘ্য প্রসারণ সহগের সংজ্ঞা দিতে হয়, তাহলে এটা কি? আদি দৈর্ঘ্য, তাই না? তাহলে আমরা ধরবো আদি দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। এরপরে এইটা কি? হরে আছে তাপমাত্রা বৃদ্ধি, তাহলে আমরা তাপমাত্রা বৃদ্ধি ধরবো 1 কেলভিন, ঠিক আছে? আর উপরের অংশটুকু কি? লব। তো লবে আমরা উচ্চারণ করব, লবে কি দেখানো হয়েছে? দৈর্ঘ্য বৃদ্ধি। লবে দেখানো হয়েছে দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি। তো আমরা লবে উচ্চারণ করব যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায়, যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগের সংজ্ঞাটা কেমন হবে? যে 1 মিটার দৈর্ঘ্যের কোনো বস্তুর বা 1 মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায়, হ্যাঁ, বাড়ানোর ফলে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকে ওই দণ্ডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। তাহলে আমরা কি বললাম? যে দৈর্ঘ্য প্রসারণ সহগকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। আলফা ইকুয়াল টু দৈর্ঘ্য বৃদ্ধি, অর্থাৎ L2 মাইনাস L1 আদি দৈর্ঘ্য ইন্টু তাপমাত্রা বৃদ্ধি, আদি দৈর্ঘ্য ইন্টু তাপমাত্রা বৃদ্ধি। দৈর্ঘ্য প্রসারণ সহগ কাকে বলে? হরকে কত ধরবো? 1 ধরবো, তাই না? তাহলে আদি দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার আর তাপমাত্রা বৃদ্ধি হবে 1 কেলভিন, আর লবে উচ্চারণ করব যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তাহলে আমরা বলতে পারি যে 1 মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে 1 কেলভিন বাড়ানোর ফলে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায়
তাকে ওই দণ্ডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলা হয়। আচ্ছা, দৈর্ঘ্য প্রসারণ সহগের একক হচ্ছে পার কেলভিন। কিভাবে? দৈর্ঘ্য বৃদ্ধি, এখানে এককটা কি আসবে? যেহেতু দৈর্ঘ্যের বৃদ্ধি, দৈর্ঘ্যের একক মিটার, তাহলে উপরে একক হচ্ছে মিটার। আদি দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ইন্টু তাপমাত্রা বৃদ্ধি, তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন। তাহলে মিটার মিটার বাদ যাবে, তাহলে এইটাকে আমরা লিখতে পারি পার কেলভিন বা কে ইনভার্স 1। তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগের একক হচ্ছে পার কেলভিন। তাহলে যদি আমাদের প্রশ্ন করে তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ 16.7 ইন্টু 10⁻6 পার কেলভিন বলতে কি বোঝায়, তখন আমরা এভাবে সংজ্ঞা দিতে পারি না যে দৈর্ঘ্য প্রসারণ সহগ কত? দৈর্ঘ্য প্রসারণ সহগ হচ্ছে আলফা। তাহলে নিচের গুলোকে 1 ধরবো, তাই না? তাহলে 1 মিটার দৈর্ঘ্যের তামার দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বাড়ানোর ফলে এর দৈর্ঘ্য 16.7 ইন্টু 10⁻6 মিটার বৃদ্ধি পায়। হ্যাঁ, তাহলে এভাবে আমরা তামার দৈর্ঘ্য প্রসারণ সহগকে ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, কঠিন পদার্থের প্রসারণ থেকে এবার আমরা কিছু ম্যাথ সলভ করব। দেখো, বলা হয়েছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি ইস্পাতের দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর দৈর্ঘ্য 100.033 মিটার হলে ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করো। তাহলে আমাদের বের করতে হবে দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা এর ভ্যালু। তাহলে টেম্পারেচার কত দেয়া আছে? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে এটা হচ্ছে আমাদের T1 বা আদি তাপমাত্রা। ইস্পাতের দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, তাহলে এটা হচ্ছে L1 এর ভ্যালু, তাই না? L1 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে এটা হচ্ছে T2। এর দৈর্ঘ্য 100.033 মিটার হলে তাহলে এইটা হচ্ছে L2। ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করো। তাহলে আমরা বাম পাশে কি লিখবো? আমাদের যা যা দেয়া আছে, তাহলে আমরা এখানে লিখবো, এখানে আদি তাপমাত্রা T1 হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, আদি তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, আর হচ্ছে শেষ তাপমাত্রা কত দেয়া আছে? শেষ তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা যদি এখানে লিখি, এখানে আদি দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, শেষ দৈর্ঘ্য 100.033 মিটার, আদি তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, চূড়ান্ত তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস। ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা কত হবে? তো আমরা জানি আলফা ইকুয়াল L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে L2 এর ভ্যালু হচ্ছে 100.033 বসিয়ে দিলাম, L1 এর ভ্যালু 100, L1 হচ্ছে 100 ইন্টু তাপমাত্রা বৃদ্ধি। তাহলে তাপমাত্রা বৃদ্ধি কত? এখানে প্রথমে ছিল হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, এরপরে 50 ডিগ্রি, তাহলে 50 মাইনাস 20 অর্থাৎ 30 ডিগ্রি, তাই না? তাহলে আনসার আসে 11 ইন্টু 10⁻6 পার কেলভিন। ওকে, আবার দেয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা তামার দণ্ডের দৈর্ঘ্য 10 মিটার, তাহলে এটা হচ্ছে আমাদের T1, দণ্ডের দৈর্ঘ্য L1। 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অর্থাৎ এইটা হচ্ছে T2, এর দৈর্ঘ্য 10.0167 মিটার হলে তাহলে এটা হচ্ছে L2। দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা বের করতে হবে। তাহলে এখানেও আমাদের কি দেয়া আছে? এখানে দেয়া আছে আদি দৈর্ঘ্য L1 10 মিটার, শেষ দৈর্ঘ্য হচ্ছে 10.167, আদি তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, শেষ তাপমাত্রা 120 ডিগ্রি সেলসিয়াস। দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা কত? তো আমরা জানি আলফা কি? দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য ইন্টু তাপমাত্রা বৃদ্ধি। তাহলে L2 মাইনাস L1 যদি মান বসিয়ে দিই, তাহলে আনসার আসে 16.7 ইন্টু 10⁻6 পার কেলভিন। তো এখানে মনে রাখা প্রয়োজন যে আমরা এখানে হিসাবটা করছি কিভাবে, যে তাপমাত্রা বৃদ্ধি T2 মাইনাস T1, অর্থাৎ এখানে T2 মাইনাস T1 120 মাইনাস 20, তাহলে আসতেছে 100 ডিগ্রি সেলসিয়াস, তাই না? কিন্তু আমরা যখন এখানে ব্যবহার করছি তখন এককটা কেলভিনে বসাচ্ছি। কেন? কারণ তাপমাত্রার পরিবর্তন আমরা এর আগের ভিডিও লেসনে দেখেছিলাম যে তাপমাত্রার পরিবর্তন ডিগ্রি সেলসিয়াসেও যা, ডিগ্রি কেলভিনেও তা। অর্থাৎ এখানে তাপমাত্রার বৃদ্ধি
সেলসিয়াসে যা হবে কেলভিনেও তাই হবে। অর্থাৎ 100 যদি বলা হয় তাপমাত্রার পার্থক্য 100 ডিগ্রি সেলসিয়াস বা তাপমাত্রা বৃদ্ধি পেল 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ডিগ্রি সেলসিয়াসে যা হবে আমরা কেলভিনেও তাই লিখব, অর্থাৎ 100 কেলভিনে লিখব। আর যদি বলা হয় তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস বাড়লো, তখন সেটা ক্যালভিনে কত, তখন আমরা বলবো 100 প্লাস 273 অর্থাৎ 373 কেলভিন। কিন্তু যদি বলা হয় যে তাপমাত্রার পার্থক্য ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে 100, তাহলে কেলভিনেও সেটা হবে 100। ওকে, এবার আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করব। তো বলা হয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি স্টিল বারের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। তো আগের ম্যাথগুলোর মতোই এখানে T1 এর ভ্যালু দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস, স্টিল বারের দৈর্ঘ্য হচ্ছে L1 100 মিটার। কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর দৈর্ঘ্য 100.046 মিটার হয়, তাই না? তাহলে এটা হচ্ছে L2। তো বলা হয়েছে দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করো। তো আগের ম্যাথগুলোর মতোই যদি আমরা ফর্মুলায় বসাই যে দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইকুয়াল দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য ইন্টু তাপমাত্রা বৃদ্ধি। তো এই ফর্মুলাতে মান বসালে আনসার চলে আসবে 11.5 ইন্টু 10⁻⁶ পার কেলভিন। তো এবার বলা হয়েছে একটা তামার দণ্ডের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করায় যদি এর শেষ দৈর্ঘ্য, তাহলে তাপমাত্রা বৃদ্ধি কত 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা হবে 100 কেলভিন। অর্থাৎ এখানে আমাদের সরাসরি তাপমাত্রা বৃদ্ধি অর্থাৎ T2 মাইনাস T1 এর ভ্যালু দেওয়া আছে, সেটা কত 100 কেলভিন। অর্থাৎ তাপমাত্রার বৃদ্ধি ডিগ্রি সেলসিয়াসেও যা ডিগ্রি ক্যালভিনেও তাই হবে। তো যদি এর শেষ দৈর্ঘ্য এত মিটার হয়, তাহলে আদি দৈর্ঘ্য L1 বের করতে বলছে এবং আমাদের এখানে দৈর্ঘ্য প্রসারণ সহগটা দেয়া আছে। তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইকুয়াল টু আমরা কি জানি, দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য ইন্টু তাপমাত্রা বৃদ্ধি অর্থাৎ T2 মাইনাস T1। তাহলে এখানে আমাদের সব কিছুর ভ্যালু দেওয়া আছে। L1কে এক পাশে করে যদি আমরা বাকিগুলো অন্য পাশে করি, তাহলে আমাদের ডেটাগুলো বসিয়ে দিলেই আনসার চলে আসবে 0.01 কিলোমিটার। ওকে, কঠিন পদার্থের প্রসারণ। তো এখান থেকে একটা অনুধাবনমূলক প্রশ্ন এসে থাকে যে রেল লাইনে যেখানে দুইটা লোহার বার মিলিত হয় সেখানে ফাঁক রাখা হয় কেন? তো তোমরা রেল লাইনে খেয়াল করলে দেখবে যে যেখানে দুইটা লোহার বার মিলিত হচ্ছে সেখানে এইরকম একটা ফাঁক থাকে। কেন থাকে? কারণ গ্রীষ্মকালে যখন গ্রীষ্মকালে কি হয়, গ্রীষ্মকালে তাপমাত্রাটা বেশি থাকে, তাই না? গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকে, অপরদিকে শীতকালে তাপমাত্রা কম থাকে। তো গ্রীষ্মকালে যখন তাপমাত্রা থাকে, রেল লাইনের উপরে রোদের আলো পড়ে, তখন কি তাপমাত্রা বেড়ে যায়। তো আমরা তো জানি তাপমাত্রা বেড়ে গেলে কঠিন পদার্থের প্রসারণ ঘটবে। তাহলে এইটা যদি প্রসারিত হয়ে এতটুকু হয়, অর্থাৎ এটা যদি প্রসারিত হয়ে, হ্যাঁ, তো ধরো এইটা প্রসারিত হয়ে এই লোহার বারটা প্রসারিত হয়ে এতটুকু হলো, তো সেমভাবে এই লোহার বারটাও তো প্রসারিত হবে, এতটুকু হবে। অর্থাৎ দুইটা লোহার বার প্রসারিত হলে তারা প্রসারণের জায়গা পাবে না। তখন কি হবে, একজন আরেকজনের উপর চাপ প্রয়োগ করে এই রকম বেঁকে যেতে পারে, ফলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য কী করা হয়, রেল লাইনে একটু ফাঁক রাখা হয় যাতে প্রসারিত হলেও তারা প্রসারণের একটা জায়গা পায়, তাদের মধ্যে চাপ বেড়ে না যায়। তাহলে আমরা বলতে পারি যে রেল লাইনে যেখানে দুইটা লোহার বার মিলিত হয় সেখানে ফাঁকা রাখা হয় তাপ সম্প্রসারণের জন্য। কারণ রেল লাইন লোহার তৈরি, যা গরমের সময় প্রসারিত হয় এবং শীতের সময় সংকুচিত হয়। যদি রেল লাইনের সংযোগস্থলে ফাঁক না রাখা হয়, তবে গ্রীষ্মকালে তাপমাত্রা বেড়ে গেলে রেলবারগুলো প্রসারিত হয়ে একে অপরের উপর চাপ সৃষ্টি করতে পারে, যা রেল লাইন বেঁকে যেতে পারে, মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে। ফাঁক না থাকলে রেল লাইন বাঁকা হতে পারে বা উঁচু হয়ে যেতে পারে, যা ট্রেনের জন্য বিপজ্জনক এবং দুর্ঘটনার কারণ হতে পারে। এই জন্য রেল লাইনে দুইটা লোহার বার যেখানে মিলিত হয় সেখানে ফাঁক রাখা হয়। ওকে, তো এবার আমরা দেখব কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ সহগ। তো ধরা যাক এটা একটা
ক্ষেত্রফল, যেখানে আদি ক্ষেত্রফলের ভ্যালু দেওয়া আছে A1 এবং আদি তাপমাত্রা T1। হ্যাঁ, তো যদি আমরা এবার তাপমাত্রা বাড়িয়ে T2 করি, তাহলে চূড়ান্ত ক্ষেত্রফল হয় A2, চূড়ান্ত তাপমাত্রা হয় T2। তাহলে ক্ষেত্র প্রসারণ সহগ কি হবে? ক্ষেত্র প্রসারণ সহগ হবে ক্ষেত্রফল বৃদ্ধি এখানে কত, A2 A1, তাপমাত্রা বৃদ্ধি কত, T2 T1। তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগের মতোই ক্ষেত্র প্রসারণ সহগ হবে ক্ষেত্রফল বৃদ্ধি ডিভাইডেড বাই আদি ক্ষেত্রফল ইনটু তাপমাত্রা বৃদ্ধি। ক্ষেত্র প্রসারণ সহগকে বিটা দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তাহলে আমাদের যদি প্রশ্ন করা হয় যে ক্ষেত্রফল প্রসারণ সহগ কাকে বলে, তখন আমরা কি করব? তো আমি আগেই বলেছিলাম যে ফিজিক্সে যখন আমরা একটা ডেফিনিশন দেব, তখন নিচের রাশিগুলোকে হরে যা থাকবে সেগুলোকে এক ধরে নিব। তাহলে ক্ষেত্রফলের একক কি, মিটার স্কোয়ার, তাহলে আমরা বলবো 1 মিটার স্কোয়ার। তাপমাত্রা বৃদ্ধি এটাকে কি বলে, কেলভিন, তাই না? তাহলে আমরা তাপমাত্রা বৃদ্ধি ধরবো 1 কেলভিন। আর উপরে বলবো যে যতটুকু বৃদ্ধি পায়, উপরে বলবো যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পায়, যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পায়, যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা বলতে পারি 1 মিটার স্কোয়ার কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির ফলে যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাকে ওই বস্তুর উপাদানের ক্ষেত্রফল প্রসারণ সহগ বলে। আচ্ছা, তাহলে এটার একক কি হবে? উপরে কি আছে? উপরে আছে হচ্ছে, আচ্ছা উপরে কি আছে? উপরে আছে ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফলের একক কি, মিটার স্কোয়ার। আর নিচে কি, আদি ক্ষেত্রফল, এটার একক মিটার স্কোয়ার এবং তাপমাত্রার একক কেলভিন। তাহলে মিটার স্কোয়ার বাদ যাবে, থাকবে হচ্ছে পার কেলভিন। তাহলে ক্ষেত্রফল প্রসারণ সহগের একক হচ্ছে পার কেলভিন। এবার যদি প্রশ্ন করা হয় যে তামার ক্ষেত্রফল প্রসারণ সহগ 33.4 × 10⁻⁶ পার কেলভিন বলতে কি বোঝায়, তখন আমরা কি বলবো? আমরা জানি ক্ষেত্র প্রসারণ সহগকে বিটা দ্বারা প্রকাশ করা হয়। বিটা ইকুয়াল টু কি, ক্ষেত্রফল বৃদ্ধি অর্থাৎ A2 A1 ইন্টু ডিভাইডেড বাই A1 ইন্টু T2 T1। তাহলে তামার ক্ষেত্রফল প্রসারণ সহগ 33.4 × 10⁻⁶ পার কেলভিন বলতে বোঝায় 1 মিটার স্কোয়ার। হ্যাঁ, নিচে হরগুলোকে আমরা কত ধরি, 1 ধরি। 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের কোনো তামার খণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে 33 × 10⁻⁶ মিটার স্কোয়ার ক্ষেত্রফল বৃদ্ধি পায়। আচ্ছা, তো এবার আমরা কঠিন পদার্থের আয়তন প্রসারণ এবং আয়তন প্রসারণ সহগ দেখব। তো ধরো কঠিন পদার্থ ছিল, তো এইটার আয়তন হচ্ছে, যদি আমরা V1 চিন্তা করি, তাপমাত্রা T1। হ্যাঁ, তাহলে এবার যদি আমরা তাপমাত্রা T1 থেকে T2 করি, তাহলে ভলিউম কি ইনক্রিজ করবে, ভলিউম V1 থেকে V2 হবে। তাহলে তাপমাত্রা কি হলো, T1 থেকে T2 হলো, আর ভলিউম V1 থেকে V2 হলো। তো এই সামগ্রিক বিষয়কে আমরা প্রকাশ করতে পারি আয়তন প্রসারণ সহগ গামা দিয়ে। হ্যাঁ, যেখানে হবে আগের মতোই, যে আয়তন বৃদ্ধি ডিভাইডেড বাই আদি আয়তন ইনটু তাপমাত্রা বৃদ্ধি। তাহলে এটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব, যে 1 ঘনমিটার বা 1 মিটার কিউব, 1 ঘনমিটার আয়তনের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বাড়ানোর ফলে যতটুকু আয়তন বৃদ্ধি পায় তাকে ওই বস্তুর উপাদানের আয়তন প্রসারণ সহগ বলে, একক পার কেলভিন। তাহলে যদি বলা হয় তামার আয়তন প্রসারণ সহগ 15.1 × 10⁻⁶ পার কেলভিন বলতে কি বোঝো, তখন আমরা কি বলতে পারি, হরগুলোকে 1 ধরবো, অর্থাৎ 1 ঘনমিটার আয়তনের কোনো তামার খণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বাড়ানোর ফলে এর আয়তন 50.1 × 10⁻⁶ মিটার কিউব বৃদ্ধি পায়। ওকে, কঠিন পদার্থের সহগগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে, যেমন আমরা ক্ষেত্রফল সমান কি লিখতে পারি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আবার ক্ষেত্রফলকে, যেহেতু প্রস্থও এক প্রকার দৈর্ঘ্য, তাহলে আমরা লিখতে পারি ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য।
একইভাবে ক্ষেত্রফল প্রসারণ সহগকে বিটা দিয়ে প্রকাশ করতাম, তাহলে বিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি ক্ষেত্রফল ইকুয়াল টু যেমন লিখতে পারি দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, ক্ষেত্রফল প্রসারণ সহগ ইকুয়াল টু লিখতে পারি দৈর্ঘ্য প্রসারণ সহগ ইন্টু দৈর্ঘ্য প্রসারণ সহগ, অর্থাৎ আলফা ইন্টু আলফা, আলফা প্লাস আলফা, তাহলে কত হবে 2 আলফা। হ্যাঁ, আলফা প্লাস আলফা, তাহলে হবে 2 আলফা। আচ্ছা, তাহলে বিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 আলফা। একইভাবে আয়তন প্রসারণ সহগ, এইটা আয়তন সমান আমরা কি লিখতে পারি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা আয়তন ইকুয়াল টু আমরা লিখতে পারি প্রস্থও এক প্রকার দৈর্ঘ্য, উচ্চতাও এক প্রকার দৈর্ঘ্য, তাই না? তাহলে আয়তন প্রসারণ সহগ আমরা লিখতে পারি আলফা প্লাস আলফা প্লাস আলফা, অর্থাৎ 3 আলফা। তো এগুলোকে যদি আমরা একত্র করি তাহলে আসবে, যেহেতু আমরা পাচ্ছি বিটা ইকুয়াল টু হচ্ছে 2 আলফা আর গামা ইকুয়াল টু হচ্ছে 3 আলফা। হ্যাঁ, গামা ইকুয়াল টু 3 আলফা, তাহলে এই দুইটাকে যদি তুলনা করি তাহলে আসবে আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ডিভাইডেড ইকুয়াল টু গামা বাই 3। তো আজকে এ পর্যন্তই। তোমাদের যদি স্টাডি টিউব এডুকেশন চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবে।